আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বলছেন তাহের। জানাবো প্রশাসনের ভেতরেই আওয়ামী লীগের দোসর বসে আছে বলছেন রিজভী। এদিকে চোর ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না, নীতির পরিবর্তন চাই বলছেন ফয়জুল করিম। জানিয়ে দেব পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে বলছেন গয়েশ্বর। এবং সর্বশেষ জানাবো পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকাল বিকেল এমপি বেচাকেনা হবে বলছেন রাশেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বলছেন তাহের। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহের বলেন, ফেব্রুয়ারির একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত, আমরাও প্রস্তুতি নিচ্ছি। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান করতে হবে, যেমন জুলাই সনদ। এই বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু বাস্তবায়ন না হলে সেখানে ঐকমত্যের কোনো বাস্তবতা থাকবে না। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের নির্বাচনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। তার ভাষণ ছিল চমৎকার। আমি মনে করি বক্তৃতা প্রতিযোগিতা হলে তিনি নিশ্চিতভাবেই গোল্ড মেডেল পেতেন। তাহের জানান, প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফরসঙ্গী করেছেন। এটিকে তিনি ইতিবাচক ও ব্যতিক্রম উদ্যোগ হিসেবে স্বাগত জানান। তিনি জানান, ইনভেস্টর ফোরামের অনুষ্ঠানে ব্যবসায়ীরা নীতির ধারাবাহিকতা চান। তখন প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, আমরা যারা আউটগোয়িং আছি এবং যারা ইনকামিং আছি সবাই এখানে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়। আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার দাবিও পুনর্ব্যক্ত করেন জামায়াতের এ নেতা। তিনি বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে উপস্থিত 31টি দলের মধ্যে 25টি দল পিআরের পক্ষে, কারো মত উচ্চকক্ষে, আবার কারো মত দুই কক্ষেই। তবে সংখ্যাগরিষ্ঠ দল পিআরের পক্ষে থাকায় আমরা এটি দাবি করছি। পিআর ব্যবস্থার কার্যকর না হলে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে তাহের বলেন, ইফ বাট রাজনীতিতে নেই। আমরা দাবি করছি, আশা করি সরকার মানবে, যেহেতু এটা জনগণের দরকার, তাই আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেব। প্রশাসনের ভেতরেই আওয়ামী লীগের দোসর বসে আছে বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা 4 জনের মাধ্যমে সব অপকর্ম করেছে। তার উপদেষ্টা তারেক সিদ্দিক তাকে পরামর্শ দিয়েছিলেন কিছু মানুষকে মেরে ফেলার। এটা কোনো সভ্য দেশে হতে পারে? শেখ হাসিনা বলেছিলেন, দরকার হলে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে বোমিং করো। এমন রক্তপিপাসু খুনি মানসিকতার ব্যক্তি এতদিন দেশ চালিয়েছিল। শেখ হাসিনা সরকারের থাকার জন্য শিশুদের হত্যা করেছে, প্রায় 1400 জনকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। এদেশের মানুষ আর এসব ঘটনার পুনরাবৃত্তি চায় না। রিজভী বলেন, দোলন ভূঁইয়ার মতো দলের সামান্য কর্মীও রেহাই পায়নি আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব থেকে। আওয়ামী দোসররা নানাভাবে শেল্টার নিয়ে সমাজে তাণ্ডব করে বেড়াচ্ছে। প্রশাসন এখানে নিশ্চুপ কেন? অপরাধীদের ছবি তো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি শুনেছি তারা বিভিন্ন বালুমহাল ঘাট দখল করে ব্যবসা করছে। প্রশাসন কি তাহলে ঠুটো জগন্নাথ হয়ে আছে? প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ বসে আছে। মানুষের মধ্যে শান্তি ও স্বস্তি নস্যাৎ করা আওয়ামী লীগের কাজ। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে রিজভী বলেন, দোলন ভূঁইয়াকে এভাবে হামলার দায় প্রশাসনকে নিতে হবে। অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আর একটা ঘটনা যদি ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জ প্রশাসন। যদি তাদের পেছনে প্রভাবশালী কেউ থাকে তাহলে আমাদের জানান। সে যদি বিএনপির কেউ হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চোর ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না, নীতির পরিবর্তন চাই বলছেন ফয়জুল করিম। বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজির নাম রাজনীতি নয়, এটি জুলুম ও ডাকাতি। তিনি আরও বলেন, দেশের ক্ষমতায় থাকা শক্তিগুলো রাষ্ট্রকে ধ্বংস করেছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে। মুফতি ফয়জুল করিম বলেন, 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা শুধু অত্যাচার ও দুর্নীতিই করেছে। দেশের 28 লাখ কোটি টাকা পাচার করেছে, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এটা রাষ্ট্র নয়, ডাকাততন্ত্র। এটা রাষ্ট্র নয়, ডাকাততন্ত্র। আওয়ামী লীগ সরকার নেই মানে প্রধান বিচারপতিও নেই, পুলিশ প্রধান নেই, এমনকি বায়তুল মোকাররমের ইমামও নেই।
এমন অবস্থা কি রাষ্ট্রের হতে পারে? আদালতের প্রতি আস্থাহীনতার কথা জানিয়ে তিনি বলেন, বিচারকরা যখন যেই সরকার ক্ষমতায় থাকে তার দিকেই তাকিয়ে রায় দেন। এমন বিচারক দিয়ে ন্যায় বিচার হয় না, এদের বিচারক বলা যায় না। পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে মুফতি করিম বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলছেন সংবিধানে পিআর পদ্ধতি নেই। আমি বলবো আপনি নিজেই সংবিধানে নেই। সংবিধান বলে সরকার পরিবর্তনের 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, যেখানে সিদ্ধান্ত হবে কে প্রধানমন্ত্রী হবেন। ফয়জুল করিম বলেন, আগে এক দল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে ধর্ষণ করেছে এক দল, এখন করছে আরেক দল। শুধু হাত বদল হয়েছে, চরিত্র বদল হয়নি। আমরা চোর ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন দরকার। দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার মধ্যেই রয়েছে প্রকৃত পরিবর্তনের পথ। জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে, বলেন ফয়জুল করিম। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে বলছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন নিয়ে যতই কথা বলেন প্রচারণার কেউ পিছিয়ে নেই। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে। আমরা পিআর বুঝি না। যেসব দেশে আছে তাদের কি অবস্থা তাও জানি না। যারা ফেসিবাদের সঙ্গে আঁতাত করেছে তারাই এই বিশেষ পদ্ধতি চাচ্ছে। নির্বাচন না হলে দেশে আবার ফ্যাসিবাদী কায়েম হবে বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন, সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে তা হবে দেশের জন্য ভয়ঙ্কর। তিনি বলেন, এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু দু একটি দল সরকারের কাছ থেকে সুবিধা নিচ্ছে। 3টি মন্ত্রণালয় সরকারের হাতে নেই। আমরা চুপ আছি বলে কি এটি আমাদের দুর্বলতা? পূজাকে কেন্দ্র করে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে বলে আশঙ্কা করে প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, এই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে পূজা মণ্ডপ পাহারা দিতে হবে। জনগণ ধানের শীষে ভোট দেবে, এজন্য অনেকের গাত্রদাহ হচ্ছে। আজকে দেখছি দলের অভাব নেই। এক দলের এলাকায় একজনই প্রার্থী হয়। সব প্রার্থী মিলে আগে ধানের শীষে ভোট চাইবেন, তবেই জয় আসবে। বিভক্ত হয়ে ভোট চাইলে ভোটাররা বিভ্রান্ত হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকাল বিকেল এমপি বেচাকেনা হবে বলছেন রাশেদ। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশে সকাল বিকেল এমপি বেচাকেনা হবে এবং সরকারের স্থিতিশীলতা থাকবে না বলে মনে করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে হলে বর্তমান পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতির বাস্তবায়ন নিয়ে রাশেদ খান তীব্র বিরোধিতা করে বলেন, নিম্নকক্ষে পিআর বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব নয়, তবে উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা করা যেতে পারে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা দলগুলো সমালোচনা করে তিনি বলেন, পিআর হলো ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না, এখানে মার্কা গুরুত্বপূর্ণ। তাহলে যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায় তার কি হবে, সেটি নিয়ে কোনো আলোচনা নেই। এরপর আসেন, যদি আপনি পিআর সিস্টেমে যান, বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে না। সকাল বিকেল সন্ধ্যা মধ্যরাতে, ফজরের আগে ফজরের পরে এমপি বেচাকেনা চলবে। যে যত টাকা দিতে পারবেন সেই জোটের দিকে একজন এমপি চলে যাবেন। সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার। তিনি আশঙ্কা প্রকাশ করেন, পিআর পদ্ধতি চালু হলে এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে এবং এর ফলে দেশে আরেকটি জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গা লাগার শঙ্কা তৈরি হবে। রাশেদ খান অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারবে না। এমন বক্তব্যের মধ্য দিয়ে কমিশন বা সরকার দায় এড়াতে চাইছে। তিনি জোর দিয়ে বলেন, ভিন্ন মতকে ঐক্যমত্যে নিয়ে আসার দায়িত্ব সরকারের এবং সবার বক্তব্য শুনে একটি সিদ্ধান্ত নিতে হবে। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 104 জনের ব্যয়বহুল সফর নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, সাম্যের কথা বলে সরকার বৈষম্যের বিস্তার ঘটিয়েছে। জাতিসংঘে মাত্র 3টি দলকে নিয়ে গিয়ে সরকার নির্দিষ্ট কিছু দলকে গুরুত্ব দিচ্ছে। 104 জনের এত বড় বহর নিয়ে গেলে পরিবর্তন এলো কোথায়? প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।